আদ্রিত আর মিম পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ মিমের হাঁটার গতি ধীরে হতে দেখে আদ্রিতও নিজের হাঁটার গতি ধীরে করে নেয়। মিমকে দেখে জিজ্ঞেস করলেন, আদ্রিত, আপনাকে কি ঠান্ডা লাগছে? তখন মিম প্রতিউত্তরে বলে ওঠে, হ্যাঁ, খুব শীত করেছে। বাইরে যে এত ঠান্ডা বাতাস জানতাম না, জানলে কখনো বেরই হতাম না। মিমের কথায় আদ্রিত থমকে দাঁড়ালেন। ওনাকে দেখে মিমও হাঁটা বন্ধ করলো। জিজ্ঞেস করলো, হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন যে, ফিরে যাবেন? মিমের কথা শুনে আদ্রিস মুচকি হাসলেন। মিমের দিকে চেয়ে নিজে পরনে কোটটা খুলতে খুলতে বললেন, ফিরে যাওয়ার মতলব থাকলে এত দূর আসতাম না। তোমাকে এই ঠান্ডা হতে বাঁচানোর এই একটাই উপায় খুঁজে বের করলাম, যেন আরো কিছু দূর আমরা একসাথে চলতে পারি। কথাটা বলে আদ্রিস পরনে কোটটা মিমের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরে নিন। এটা পরলে আর আপনাকে অতটাও ঠান্ডা লাগবে না। ওনার কথা শুনে মিম সশব্দে হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলে উঠল, ফিল্মের হিরো সাজার পাইতারা করছেন নাকি? বাট আপনাকে একটা ইনফরমেশন দেই, এখানে কোনো ফিল্ম চলছে না। সো আপনার কোট আপনার কাছেই রাখুন, আমি আমার মতোই ঠিক আছি। এই বলে মিম পুনরায় হাঁটতে শুরু করলো। পিছে আদ্রিত হয়তো দাঁড়িয়ে রইলেন, কারণ ওনাকে মিম পাশে দেখতে পেল না। কিন্তু কয়েক কদম এগিয়ে আসতেই মিম কিছু একটা বুঝে ওঠার আগেই আচমকা পিছন হতে কেউ মিমের শরীরে কিছু একটা জড়িয়ে দিল। মিম চমকে উঠে নিজের দিকে তাকালেন। গায়ে কোটটি দেখতে পেল। এর দ্বারা এক সেকেন্ডও বুঝতে সময় লাগলো না কাজটি কে করেছে। ফলে মিম পিছনে ফিরতেই তাকাতেই আদ্রিসের মুখে জয়ী জয়ী একটা ভাব দেখতে পেল মিম। আদ্রিস ততক্ষণে মিমের পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে বললেন, মিস কিসমিস, সব জায়গায় মোড় দেখাতে নেই। আদ্রিস বলে উঠল। মিম কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, আশ্চর্য তো, কখন আমি মোড় দেখালাম? যা সত্য তাই বলেছি আমি। কথাটা বলেই মিম ওনার কোটটি খুলে নিতে গেল, কিন্তু উনি মিমের কাঁধের উপর হাত রেখে মিমের প্রচেষ্টা ব্যর্থ করে বললেন, মিম, আমি তোমাকে এই কোটটা শীত কাটানোর জন্য দিয়েছি, হিরো সাজতে নয়। ওনার পরোক্ষ বয়সে মিম তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে ওনার হাতটা সরিয়ে নিল। তারপর ওনার দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলে উঠল, ফিল্মের হিরোদের মতোই তো কাজ করছেন আপনি। ফিল্মের হিরোরা যেমন নায়িকাকে শীত থেকে বাঁচাতে নিজের কোট ও জ্যাকেট খুলে নায়িকাকে দিয়ে দেয় আর নিজে পাতলা থাটে থাকে, তবুও শীত করে না তাদের। আপনার ক্ষেত্রে তো তাই হয়েছে। এবার মিমের কথা শুনে আদ্রিস সরু চোখে কিছুক্ষণ চেয়ে রইলেন মিমের দিকে। তারপর ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে উঠলেন আদ্রিস, ও হো কিসমিস, নিজেকে ফিল্মের হিরোইন মনে করছো তুমি? নট ব্যাড। এদিকে আদ্রিসের কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম থ বনে গেল। উনি যে কথাটা এইভাবে মিমের দিকে ঘুরিয়ে দেবেন তা কল্পনাতেও করেননি মিম। অতঃপর হতবুদ্ধি হয়ে পরিস্থিতি থেকে বের হয়ে এসে মিম হাল ছেড়ে দিয়ে বলল, আমার কথাটাকে আপনি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলেন, এটা মোটেও আশা করিনি আমি আপনার থেকে। এদিকে আদ্রিস জয়ী হাসি হাসলেন। ওনার হাসি দেখে কি মনে করে মুহূর্তেই মিমের একটা দুষ্টু বুদ্ধির কথা মনে পড়ল। মিম বলল, আমাকে কোটটা দেবার জন্য উঠে পড়ে লেগেছেন, তাই তো? ব্যাস, এবার কোটটি আপনি ফেরতই পাবেন না। আদ্রিস যেন এমন কিছুরই অপেক্ষা করেছিলেন। মিমের কথা শুনে উনি আইসে ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বললেন, আমিও তো এটাই চাই। তোমাকে তো আমি ফেরত দেওয়ার কথা বলিনি। রাখো কোটটা তোমার কাছে, বরং এটা পরেই আজকের দিনটা কাটিয়ে দাও, আমি খুশি হব। প্রতি উত্তরে মিম বলে উঠল, আপনার খুশি দেখে তো আমার কাজ নেই, ওটা আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার কোটটা নেব। যার সম্পত্তি তার কাছেই মানায়। ইমাদ ভাইদের বাড়ি গেটে ঢুকবার আগেই আপনি কোটটা নিয়ে নেবেন। এর দিকে মিমের কথা শুনে আদ্রিস কিছুক্ষণ ভাবলেন, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন। আদ্রিস উত্তর করল, ঠিক আছে, দিয়ে দেবে। ওনার কথা শুনে বেশ স্বস্তি পেল মিম। কিন্তু কিছুক্ষণ বাদে আদ্রিস রাস্তা বদলিয়ে বললেন, চলো আজ আমি তোমাকে আমাদের বাড়ি দেখিয়ে নিয়ে আসি। মিম নিশ্চুপে পথ চলতে চলতে মাথা নাড়িয়ে ওনার কথায় সায় দিল। বেশ কিছুক্ষণ পরেই উনি একটা ডুপ্লিস বাড়ির সামনে এসে মিমকে দাঁড় করিয়ে বললেন, এই যে এটা আমাদের বাড়ি। ইমাদের বাড়ি থেকে সোজা রাস্তায় মাত্র 5 মিনিট লাগবে এখানে আসতে। আজ তোমাকে একটু ঘুরিয়ে এনেছি বলে সময় লাগলো। এদিকে মিম এক নজর ওনাদের বাড়ির উপর দিকে দেখে ছোট্ট করে জবাব দিলেন, ও। তারপর হাতের ঘড়িটির দিকে তাকিয়ে সময় দেখে নিল মিম। ঘড়িতে সময় এখন বিকাল 4টা ছুঁই ছুঁই। ঘড়ি হতে চোখ তুলে মিম আদ্রিসের দিকে চেয়ে বলল, আচ্ছা চলো এবার আমরা ফিরে যাই। আজ আর আমাদের বাড়ি যেতে বললাম না, এর কারণও আছে অবশ্য। যাই হোক, এখন যাওয়া যাক। কথাগুলো বলতে বলতে আদ্রিস পিছন দিকে হাঁটা শুরু করলো। ওনার পাশাপাশি মিমও হেঁটে চলল। তারপর 5 মিনিটের মাথায় সোজা রাস্তা ধরে মিম ইমাদের বাড়িতে প্রবেশ করলো।
অবশ্য ভিতরে ঢোকার আগে মিম কোটটি খুলে ওনার হাতে দিয়ে মুচকি হাসি নিয়ে বললেন, থ্যাংক ইউ। আদ্রিস প্রতি উত্তরে বলে উঠল, ইজ মাই প্লেজার। মিম পুনরায় ওনাকে বলল, সেদিনের জন্য থ্যাংক ইউ। আদ্রিস আর প্রতি উত্তরে কিছুই বললেন না, বরং নিজে হতেই বললেন, আমার সব কিছুর জবাব ওয়েলকাম দিতে ভালো লাগে না, এজন্যই কিছুই বললাম না। তুমি আবার মাইন্ড করো না যেন। আদ্রিসের কথা শুনে মিম এক চিলতে হেসে ফেলল। তারপর বিনা বাক্য ব্যয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। পরের দিন মিমেদের বাড়িতে জামাই আত্মীয় সব ব্যবস্থা দেখে মিম বলে উঠল, আম্মু, আমি কিন্তু জামাই হব। আমি কারোর বউ হব না, জামাই হব জামাই। আমার এত এত যত্ন আত্মি আর খাবার দাবার লাগবে। আর বউ হলে তো এসব কপালে জুটবে না আম্মু। মিমের কথা শুনে উপস্থিত সকলে একসঙ্গে হেসে ওঠে। ইমাদ তখন বলল, যাও শালিকা যাও, তোমার জন্য আমি দোয়া করে দিলাম। এমন একটা জামাই পাবে তুমি যে তোমাকে এমন যত্ন আত্মীতে রাখবে। ইমাদের আকাশ কুসুম সব কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে মিম বলল, কি যে বলেন ইমাদ ভাইয়া, মেয়ে হয়ে জন্মালে এসব কপালে জোটে না, এসব তো আপনাদের ছেলেদের জন্য। কথাগুলো বলে মিম রান্নাঘরে গিয়ে আম্মুর এবং চাচিদের সাথে টুকটাক কিছু কাজ করতে লাগে। এদিকে আপু রুমে চলে আসে ইমাদ ভাইয়াকে বাইরে সবার সাথে আড্ডা দিতে দেখে এবং আপুকে একা রুমে পেয়েই মিম আসে এবং আন্নোর নাম্বারের ব্যাপারে জানার জন্য। রুমে ঢুকেই মিম দেখলো আপু ড্রেসিং টেবিলের সামনে বসে জিনিসপত্র ঘাটাঘাটি করছে আর সব একে একে গোছাচ্ছে। আয়না হাতে মিমকে দেখে আপু বিস্মিত কণ্ঠে হেসে বলল, এতক্ষণ পরে তোকে পাওয়া গেল, কোথায় ছিলি তুই? মিম আর কিছু না বলে চুপচাপ তার আপুর পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। তারপর দ্বিধাদ্বন্দ্বে জিজ্ঞেস করলো, আপু তোমাকে একটা প্রশ্ন করব, একদম ঠিকঠাক জবাব দিবে তো, মিথ্যা বলবে না। মিমের কথা শুনে আপু কাজ থামিয়ে মিমের দিকে প্রশ্নতুক দৃষ্টিতে চাইলো। তারপর জিজ্ঞাসা করলো মিমকে, কি এমন জিজ্ঞাসা করবি তুই? মিম সাথে সাথে বলে উঠল, তোর কি আগে কারোর সাথে রিলেশন ছিল? কথাটা শুনেই মুহূর্তেই আপুর চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো। নির্বাক চাহনিতে মিমের দিকে চেয়ে রইল আপু। মিম পুনরায় একই প্রশ্ন করার পরও কোনো উত্তর পেল না। তারপর মিম আপুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আপু দুটো হাত নিজের হাতে মুঠোয় নিয়ে মিম আকুতিভাবে জিজ্ঞাসা করল, আপু, আমাকে বলতে পারিস সব? তোর সমস্যা আমার সাথে শেয়ার কর আপু। ওই ছেলেটাকে, আর এখন কি তোদের রিলেশন আছে? তুই কি ওই ছেলেকে পছন্দ করিস? সব জানতে চাই আবু, বল, প্লিজ আমাকে সবটা বল। মিমের আপু কাঁদো কাঁদো চাহনিতে চাইল। অতপর লম্বা একটা শ্বাস টেনে ছেড়ে দিয়ে বলে উঠল, ওই ছেলেটাকে তুই চিনিস, তোর বান্ধবী টুনুর ভাই রোহান। আপুর কথাটা কানে যেতেই মিম ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে বসে রইল। অতপর অবিশ্বাস্যমূলক এই কথা শুনে তার বিশ্বাসে আনতে আপুকে জিজ্ঞাসা করলো আবার, আমার স্কুল লাইফের ফ্রেন্ড রনু, ওর ভাইয়ের সাথে তোমার রিলেশন ছিল? আপু আপু দু চোখ তখন জলে ভরে উঠেছে। আপু মিমের হাতে দুটো মুঠি করে নিজের হাত ছাড়িয়ে নিল। দু হাত দিয়ে নিজের চোখগুলো মুছে বলল, হ্যাঁ, ওই রুনুর ভাই রোহান, কিন্তু আমাদের কখনো রিলেশন ছিল না। মিম প্রতি উত্তরে বলে উঠল, তাহলে রোহান ভাইয়া তোমাকে কল করে ভালোবাসার কথা কেন বলে? আপু একটু ডিটেলস ভাবে বলো না আমায়। গত 8-9 মাস আগে রোহানের কাছে আমি একটু হেল্পের জন্য নক দিয়েছিলাম। শুনেছিলাম ওনার এক ফ্রেন্ড আমাদের ভার্সিটি থেকেই সিএসি নিয়েই পড়েছে। মাঝের এক প্র্যাকটিক্যালে আমার ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল, এই জন্যই রোহানের কাছে সেই বন্ধুর কন্ট্যাক্ট নাম্বার নিতে চেয়েছিলাম। টুকটাক কথাবার্তায় রোহানের সেই বন্ধুর সাথে যোগাযোগ করে আমার প্রবলেম সলভ করে ফেলি। কিন্তু আমি তখনও জানতাম না যে রোহানের কাছে এই সামান্য সাহায্য চাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সেই ঘটনার পর থেকে রোহান আমাকে প্রতিদিনই নক দিত। সামান্য একটু হালচাল জিজ্ঞেস করেই আমাদের কথা শেষ হতো। মাঝে মধ্যে রাস্তায় কখনো দেখা হলেও টুকটাক কথা হতো। ব্যাস, এভাবেই একদিন রোহান আমাকে প্রপোজ করে বসে। আমিও ঘুরে ফিরে নানান কথা বলে ওনাকে রিজেক্ট করে দেই। এরপর উনি চুপচাপ হয়ে যায়। তবে কিছুদিন পর থেকে উনি আবারও আমাকে নক করে কথা বলতে শুরু করেন। পরে অতিষ্ঠ হয়ে ওনাকে ব্লক করে দিতে উনি রাস্তায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু আমি ওনাকে বারবার উপেক্ষা করতে থাকি, কারণ আমার তরফ থেকে কখনো ওনাকে আমি এমন কোনো সাইন দেইনি যাতে উনি মনে করেন আমি ওনাকে পছন্দ করি। আমি সবসময় লিমিটে থেকে ফর্মাল কথাবার্তা বলেছি, কিন্তু এরপরও উনি ভাবতে থাকেন আমি ওনাকে পছন্দ করি। এভাবে রোজ রোজ রাস্তায় ওনার কথা বলার চেষ্টা দেখে আমি অতিষ্ঠ হয়ে পড়ি। ফলে একদিন সবার সামনে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলি। ব্যাস, তারপর থেকে উনি আমার পিছে এমনভাবে পড়ে যান যে আমাকে রাজি করিয়েই তবে দম নিবেন।
তারপর থেকে ওনার কাজগুলো সম্পূর্ণ উন্মাদের মতো হতে থাকে। গত একটা মাস যাবৎ ওনার এই উৎপাত থেকে বাঁচবার জন্য অনেক রাস্তা অবলম্বন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। পরে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমি ওনাকে আমার সুইসাইড করার হুমকি দিলে উনি চুপ হয়ে পড়েন।